এই জায়গাটার নাম এখন আর তাতলা নাই। এই জায়গার নাম এখন আর কিছু তাতলা নাই। এটা হলো শ্রী উড়াকান্দি ধাম। সবাই মিলে দেব বাবা হরিচাঁদ গুরুচাঁদের নাম। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় তারক, জয় গোপাল, পাগল গোসাই সাধু দলপতি, সবার শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে এই ব্যথাতুর পরিবেশ শোকাতুরের মধ্যে, ব্যথাতুর কেন, একটু আগে আমি শুনলাম যে এই বাড়ির যে অনুষ্ঠান তার 365 দিনের পূর্ণতা, তিনি এই পৃথিবী থেকে চলে গেছেন। আমরা মতুয়া সমাজে, যদিও আমি যখন এখানে প্রবেশ করি তখন আমাকে এক বাবা বললেন যে বাবু তুমি একটু গোলক আর ভুলকটা আলোচনা করবা, কারণ তুমি ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে কথা বলো, তবে কি তুমি গোলক স্বীকার করো না? তোমাকে যখন সামনে পেয়েছি তুমি এটা একটু বলবে। তো ভেবেছিলাম যে এখানে আলোচনার কোনো সুযোগ হবে না, তো বাবা এসে আমার নামটা ঘোষণা করলো। এটাও গোলক পাগলের ইচ্ছা। যদিও আমি যেদিন গোলক পাগলের বাড়িতে যাই আজ থেকে মাসখানেক আগে, তখন বারবার এই মুখটা ভেসে আসছিল আমার, কারণ চোখ দুটো সেই গোলক পাগলের মতোই। আমি যেটা দেখেছি আর সেটা আমার মনে হচ্ছিল। যাই হোক, সংক্ষেপেই বলবো, এখন এই শোকাতুর পরিবেশে যিনি চলে গেছেন, আমরা পরজন্মের স্বীকার করি কি? পরজন্ম, পরজন্ম মানেটা কি? পরজন্ম মানে হচ্ছে, পরের জন্ম মানে হচ্ছে পরের জন্ম। যিনি চলে গেছেন তার স্বীকৃতি আজ ভোগ করছে কে? তার সন্তান। এই তার পরের জন্ম, তার স্বীকৃতির ফলে তার ছেলে এইরকম একটি প্রেমের বাজার মিলিয়েছে, যে প্রেমের বাজারে আজ গোসাই পাগল দলপতি সকল ধর্মের মানুষ এখানে উপস্থিত হয়েছেন। এটা আমাদের পরম পাওনা। যাই হোক, আমরা শ্রী শ্রী হরিগুরুচাঁদ ঠাকুরের দেওয়া যে ধর্ম, সেই ধর্ম আমরা মেনে চলি, আমরা পালন করি। কিন্তু হরিচাঁদ ঠাকুরকে যদি মান্যতা দিতে হয়, সবার আগে মান্যতা দিতে হবে তার আদর্শ সূক্ষ্ম সনাতন ধর্মকে, সূক্ষ্ম সনাতন গায়স্থ ধর্মকে। যদিও আমাকে ভুলক আর গোলকের একটা কথা বলতে বলেছেন, আমি বলে দিচ্ছি ভুলক আর গোলক বলতে আমি কি বুঝি। বোঝাটা সম্পূর্ণ বলাটা আমার নিজের ব্যক্তিগত ব্যাপার। আমরা সবাই গোলকে ছিলাম। গোলক বলতে গোলাকার, কোথায়? কামনায় কামিনী ধরে কামরস আলিঙ্গন করে চিত্রাণীর মধ্যে যখন ওই সত্তা করে গ্রহণ, সেই রজবীর্য যায় কোথায়? জরায়ুর মধ্যে। সেই যে জরায়ু, সেটা কি একটা গোলাকার, যেটাকে আমরা বলি গোলক। আর সেই শিশু যখন ভূমিষ্ঠ হয়, পৃথিবীতে আসে, সেটা হচ্ছে ভুলক। এটা এটা আমার ধারণা যে ভুলক আর গোলক, কাজেই এই গোলক মানে অনন্ত সজ্জায় শায়িত সেই জায়গাটা। এই যে অনন্ত সজ্জায় মানে আমরা ঘুমানো থাকি মায়ের মায়ের পেটে যে জয়ের মধ্যে, সেটা হচ্ছে আমাদের কাছে গোলক। আর যখন আমরা বের হয়েছি, জন্মগ্রহণ করেছি, মানে আবির্ভূত হয়েছি, আবির্ভূত মানে জন্ম, সেটা হচ্ছে ভুলক। আমাদের গানের মধ্যে অনেক জায়গায় এই কথাগুলো পাওয়া যায়। যেমন আমরা ব্রাহ্মণ্যবাদকে স্বীকার করি না, কিন্তু আমরা যদি মহাসংকীর্তন গানের মধ্যে যাই, তবে সেখানে সমস্ত পদ্মা, যমুনা, মেঘনা, সমস্ত নদীর জল মিলেমিশে একাকার হয়ে সমুদ্রে পরিণত করে দিয়েছেন তারকচন্দ্র সরকার। এই কথা যদি বুঝতে হয়, তবে আপনার সর্বপ্রথম বুঝতে হবে শ্রী শ্রী মহাসংকীর্তন সম্পর্কে শ্রী শ্রী তারকচন্দ্র সরকার। তারক লীলামৃত আমাদের পড়তে হলে সর্বপ্রথম যে চিন্তা ভাবনা করতে হয়, সেটা হচ্ছে, আপনারা জানেন 249 পৃষ্ঠায় একটি কথা আছে যে বর্ণশুদ্ধ সংশোধক এই হরিবর,
বহু পরিশ্রম করি লিখি চারিবার, কারণ তিনি চারবার কলম ধরেছেন। এর কারণগুলো আপনারাও জানেন। তো লীলামৃত পড়তে হলে সাধারণ মন মানসিকতা নিয়ে লীলামৃত পাঠ করলে হবে না। লীলামৃত পাঠ করতে হলে আপনার যে চিন্তা লাগবে সেটা হচ্ছে গবেষণামূলক চিন্তা ভাবনা করতে হবে। আপনি যদি গবেষণামূলক চিন্তা করতে না পারেন তবে আপনি লীলামৃতের দর্শন অনুধাবন করতে পারবেন না। আমরা জানি 1916 সালে শ্রী শ্রী হরিলীলামৃত প্রকাশিত হয়, আর মহাসংকীর্তন প্রকাশিত হয় 1906 সালে। এর একটা কারণ আছে, কেন আমরা সেই পূর্বপুরুষ যে নামগুলো এর মধ্যে খুঁজে পাই। কারণ মহাপ্রভু বলেছেন, এমন দয়াল অবতার হয়নি হবে না রে আর, সংকীর্তনের মাঝে গোড়া নাচে বারে বার। এখানে মহাপ্রভু একটা সিদ্ধান্ত দিয়ে দিলেন যে আপনারা জানেন মহাপ্রভু শ্রী শ্রী গৌরাঙ্গ তার 5খানা প্রামাণ্য গ্রন্থ, যদিও জয়ানন্দর খানা অধুনা লুপ্ত। এই যে 5খানা প্রামাণ্য গ্রন্থের মধ্যে আমরা যা খুঁজে পাই, সেখানে আমাদের তারকচন্দ্র সরকার তার লেখনীর মধ্যে তিনি স্বীকার করেছিলেন, এমন দয়াল অবতার হয়নি হবে না রে আজ, আর সংকীর্তনের মাঝে গোড়া নাচে বারে বার। এই যে সংকীর্তনের মাঝে গোড়া, তার মানে মহাপ্রভু এখানে সিদ্ধান্ত দিয়ে দিলেন, এই তারকচন্দ্র সরকার এখানে সিদ্ধান্ত দিয়ে দিলেন যে এমন দয়াল অবতার আগে কখনো ছিল না, আসেনি, আর হবেও না। কে? মহাপ্রভু। তারপরে তিনি কি করে হরিচাঁদের প্রেমে পড়লেন? আমরা জানি, আমরা কে কখন কার প্রেমে পড়ব আমরা সেটা জানি না। কার প্রেমে আমরা কে কখন পড়ব? তৈলঙ্গ গোস্বামী একদিন শ্মশানে গিয়েছিলেন। শ্মশানে গিয়ে ছোট্ট তৈলঙ্গ এক খেপা পাগলা তাকে ডেকে বলছে, এই তৈলঙ্গ এদিকে আয়, বলতো এটা কি? বলছে এটা মানুষ পোড়া ছাই। মানুষ পোড়া ছাই হাতের মুঠে আনলো, বলছে এবার ওই ছাইটা ফিক্কা মারে মেরে দিয়েছে তৈলঙ্গের গায়ে। বলছে এবার, বলছে হাতে কিছু নাই, একটু আগে ছিল ছাই, এবার হাতে কিছু নাই। 2 দিন পরে তোর আর আমার অবস্থা তাই, চল আমরা দেশের মানুষ দেশে চলে যাই। এই একটি কথায় তৈলঙ্গের ঘুম ভেঙে গিয়েছিল। সেই প্রেমে পাগল হয়ে তৈলঙ্গ আপন দেশের সন্ধানে চলে গেল। কিন্তু ঠিক এই জায়গাটায় এই যে সিদ্ধান্ত, প্রেমের রসস্বাদ আস্বাদন করা অত্যন্ত কঠিন ব্যাপার। তাই আমি বলি যে প্রেম, কার প্রেমে কে পড়বেন আমরা জানি না। তারকচন্দ্র সরকার তো ভালো করে গানেই গাইছিলেন, সেখানে সেই গানের আসরে গিয়ে তিনি একটি মানুষের প্রেমে পড়বেন সে কোনো ভেবেছিলেন? যার প্রেমে পড়লেন সে তাকে ধরে নিয়ে গেল ওরাকান্দিতে নিয়ে যখন তিনি দেখতে পান যে এই প্রেমের মানুষ তো আমি দেখিনি, আমি কি লিখেছি, এমন দয়াল অবতার হয়নি হবে না রে আর, সংকীর্তনের মাঝে গোড়া নাচে বারে বার। তো সেই মানুষ এখানে তারক গোসাই চমকে গেলেন। হরিচাঁদ ঠাকুর বললেন মৃত্যুঞ্জয়কে যে তোতা পাখিকে ধর, মহাপ্রভুকে উন্মোচন করে হরিচাঁদকে অনুসরণ। তারক গোসাই চিন্তা করলেন, আমি যে গানগুলো লিখেছি এই গানগুলো তোমার প্রেসে দেওয়া হয়ে গেছে। তখন তিনি এই গানগুলোকে প্রেস থেকে আবার এনে তারপরে দেখবেন মহাসংকীর্তন গানের মধ্যে লাস্টের দিকে শেষের 2 লাইন করে পরিবর্তন করা। এটা কিন্তু এই জায়গাটা থেকে। তাই মহাসংকীর্তন গান যদি বুঝতে হয় তবে তারকচন্দ্র সরকার সেই প্রসঙ্গটা আপনাদের বুঝতে হবে। সর্বোপরি একটা কথা বলে শেষ করবো, এখন আমার 3 মিনিট আছে। আমি সময়টাকে খুব মূল্যায়ন করি না। আমাদের সমাজের মানুষ, আমি আজকে সকালেই একটা শুনছিলাম মালা নিয়ে, এই মালাটা নিয়ে তারা যেমন সায়েন্টিফিক ব্যাখ্যা করেছেন, আমি যেহেতু সায়েন্সের ছাত্র আমার আবার ওই ব্যাখ্যা আসে না। আমি মনে করি এই মালাটা আমার চিহ্ন,
এই মালাটা দিয়ে আমাকে চেনাচ্ছে। কাকে চেনাচ্ছে? আপনাকে, আমাকে। আমরা কি তাই শান্তিমত এটা দিয়েছিলেন যে এই মালা যার গলে দেখবে শত জন্মের ভাই বলে তাকে মানবে। যদি কেউ প্রকৃত মতুয়া হয়, যদি কেউ মানুষের বাচ্চা মানুষ হয়, সে কখনো একটি মালাধারী মানুষের নিন্দা করবে না। যদি কেউ একজন মালাধারী মানুষ হয়ে একটা মালাধারী নিন্দা করে, সে মানুষের বাচ্চা কিনা, মতুয়া আদর্শের কিনা আমার সন্দেহ আছে। আমি গতকাল বগুলা 3-4 দিন আগে বগুলা একটা কথা বলেছিলাম, আপনারা শুনেছেন সেটা বিভিন্ন জায়গায়। আমরা জানোয়ার কাকে বলে চিনি? জানোয়ার কাকে বলে? জানোয়ার কি? কুকুর না। যে কুকুর আমি এই বাড়িতে যখন প্রবেশ করছি বা করব, বাড়িতে যদি একটা কুকুর থাকে, সেই কুকুরটা ঘেউ ঘেউ করে ডেকে উঠবে, কিন্তু মালিক ডেকে বলবে, এই টম তুই থেমে যা, আমার বন্ধু এসছে বাড়িতে, কুকুরটা কিন্তু থেমে যাবে। কিন্তু রাত্রিবেলায় যখন আমি এই বাড়িতে বা এই বাড়িতে কোনো চোর আসবে, ওই কুকুর কিন্তু আবার ডেকে উঠবে। এবার কিন্তু তার মালিক তাকে থামতে বলছে না। কুকুর বুঝেছে যে কিছুক্ষণ আগে যখন এই বাড়িতে একজন লোক এসেছিল, তখন আমার মালিক আমাকে থামতে বলেছিল, আমি থেমে গিয়েছিলাম, সেটা মালিকের বন্ধু ছিল। আর এবার কিন্তু আমাকে থামতে বলছে না, তার মানে এটা মালিকের বন্ধু না, এটা হচ্ছে চোর, এটা শয়তান, এটা ডাকাতও হতে পারে। তাই আমার কাজ হচ্ছে ডেকে মালিককে সচেতন করা। তার মানে একটা কুকুর সে মালিককে চেনে, মালিকের বন্ধুকে চেনে, মালিকের শত্রুকে চেনে। আর যে জানোয়ার, সে মালিককে চেনে না, মালিকের বন্ধুকে চেনে না, মালিকের শত্রুকে চেনে না। আমার সমাজে এইরকম কিছু জানোয়ার আছে যারা আমার মানুষকে চেনে না, আমার হরিচাঁদকে চেনে না, আমার গুরুচাঁদকে চেনে না, পাগল গোসাই দলপতিকে চেনে না। তারা জানোয়ারের মতো আচরণ করে, নিন্দা মন্দ করে আমার মতুয়া সমাজকে কলঙ্কিত করছে। এখান থেকে আমাদের সতর্ক থাকতে হবে। এক একটা মানুষের এক একটা পাঠ। আমরা যখন বই পড়েছি, এক একটা মোটা মোটা বই, এই বইয়ের একটা পাতার থেকে একটু যদি ছিঁড়ে যায়, আমরা কি বইটা ফেলে দিই? কথা বলছো না, বইটা ফেলে দিই আমরা? বইটা আমরা ফেলে দিই না। প্রতিটা মানুষের কোথাও না কোথাও একটা দুর্বলতা থাকে, একটা ছোট্ট বিষয় থাকে। কিন্তু আপনার বুঝতে হবে, ওই দুর্বলতা থেকে আপনি যখন বাড়িতে ফল নিয়ে আসেন, আপনি যখন বাড়ি থেকে একটা পেঁপে নিয়ে আসেন, এনে কি খাওয়া শুরু করেন? করেন না তো। কারণ পেঁপেটার যে উপরের চামড়াটা, ওটাকে আপনারা ছোট্ট করে ফেলে দেন, ফেলে দিয়ে ফলটুকু খান। তাই আমাদের মধ্যে দোষ ত্রুটি আছে, থাকবে, ছিল। তাই সেই দোষটুকে ওই পেঁপের চামড়ার মতো ফেলে দিয়ে আসলটুকু গ্রহণ করে প্রেমের বাজারে মিলে আমরা হরিগুরু চাঁদ ঠাকুরের আদর্শ প্রচার করব। পাগল গোসাই হরিবল, হরিবল, জয় হরিবল। পরিশেষে এই বাড়ির শ্রীবৃদ্ধি কামনা করে আমার সময়টাও শেষ হয়ে গেছে। এদের উন্নতি কামনা করে, এর বাবার দর্শন, একটা ভালো কথা শুনেছি যে তিনি কিছু লিখে গেছেন, যেটা পাণ্ডুলিপি হয়ে আছে। এ ব্যাপারে এই বাড়ির যারা এখন আছেন বলবো, তার লেখনী প্রকাশ করবার জন্য আপনাদের যদি পর্যাপ্ত মানুষ থাকে করতে পারেন, নচেত আমার সঙ্গে একটু যোগাযোগ রাখতে পারেন। কারণ আমার মধ্য দর্শন নিয়ে যারা লিখেছেন সেটা প্রকাশ্যে আসুক, প্রকাশ হোক। কারণ আমার সমাজের সর্বপ্রথম দলিল শ্রী শ্রী হরিলীলামৃত। যদিও আরেক জানোয়ার সে এটাকে নিকৃষ্ট বলেছে, ওই জানোয়ারের জন্য 13টা থানায় আমরা ডায়েরি করেছি। তো আমার সমাজের সর্বপ্রথম দলিল ওটা। এবার গুরুচাঁদ ঠাকুর এসে আমাদেরকে শিক্ষা দীক্ষা দিয়েছে, যারা পাণ্ডুলিপি লিখে গেছেন সেটা প্রকাশের জন্য অবশ্যই আমি সহযোগিতা করব। আর এই বাড়ির এই প্রেমের বাজার যেন অটুট থাকে, প্রত্যাশা রেখে যাচ্ছি আগামী বছর এই দিনে এই প্রেমের বাজারে সামিল হব। এই বলে আরেকটি ধ্বনি দিয়ে আমি সরে যাব।
জয় জয় শান্তি হরি গোবিন্দে হরি বল জয় হরি জয় হরি হরি চলো হরি বল